প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রসায়ন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা, বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা এবং রিডবার্গ সমীকরণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর তার নিজের পরমাণু মডেল এবং পদার্থবিদ্যার যে স্বতঃসিদ্ধ নিয়মগুলো আছে সেগুলোর সহায়তা নিয়ে উনি বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের যে কক্ষপথগুলো, সেই কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছেন, এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করেছেন, বেগ নির্ণয় করেছেন, গতিবেগ নির্ণয় করেছেন এবং সেই সাথে শক্তি অর্থাৎ বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি নির্ণয় করেছেন। ঠিক আছে, আমরা সেই তিনটি সমীকরণ প্রতিপাদন আজকে শিখব। তো শুরু করা যাক। প্রথমেই তোমরা হেডলাইন লেখো, বোর পরমাণু মডেলের প্রয়োগ। ঠিক আছে, আমরা তিনটা সমীকরণ এখানে দেখব। প্রথমে হচ্ছে যে এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের আবর্তনরত বা আবর্তনশীল বা ঘূর্ণনরত এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, এন তম কক্ষপথের ব্যাসার্ধ আর এন দ্বারা আমরা চিহ্নিত করব, আর অথবা আর এন, এন দ্বারা এনতম কক্ষপথ বোঝানো হবে। ঠিক আছে, আমরা একটা চিত্র এঁকে নেই, সংশ্লিষ্ট একটা ছোট চিত্র এঁকে নেই। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং বাইরে আমরা একটা কক্ষপথ দিলাম এবং উনি এই যে তোমার কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ বা বেগের সমীকরণ অথবা এই যে শক্তির সমীকরণ বের করলেন। এখানে উনি এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, যেমন হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম আয়ন, Ac+। হিলিয়ামে কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করার পর তার একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে। লিথিয়াম Li2+ আয়ন অথবা বেরিলিয়াম Be3+ আয়ন প্রভৃতি, এই সব এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের কিন্তু উনি তোমার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে এখানে যে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এজন্য আমরা একটা কক্ষপথ দিয়েছি। একটু মনোযোগী হই। দেখো, নিউক্লিয়াসে এখানে আমি যে পরমাণু বা আয়নগুলো লিখেছি তাদের সবার পারমাণবিক সংখ্যা কিন্তু সমান না। ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার মানে নিউক্লিয়াসে প্রোটন আছে একটা। ওর পারমাণবিক সংখ্যা 2, নিউক্লিয়াসে প্রোটন আছে 2টা। তার মানে এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তার মানে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কিন্তু ভিন্ন। তাই এখানে প্রোটনের সংখ্যা হচ্ছে জেড সংখ্যক প্রোটন আছে। এবং আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান। ইলেকট্রনের চার্জ হচ্ছে, তোমরা এটা লিখবে না, তোমরা এই চিত্রটা আঁকো, শুধু আমি বোঝানোর জন্য এগুলো লিখছি যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান। ইলেকট্রনের চার্জ +E আর ইলেকট্রনের চার্জ -E আর প্রোটনের চার্জ হচ্ছে +E এবং এদের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তোমরা জানো প্রোটন এবং ইলেকট্রনের চার্জের মান সমান। একটু ঘোলা দেখাচ্ছে মনে হয়, আলোটার রিফ্লেকশন এমনভাবে হয়। প্লিজ একটু আমি সময় নিচ্ছি।
বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার চলে আসলাম। একটু মনোযোগী হই। ঘোলা দেখা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, বাইরের আলোটা অপোজিট সাইড থেকে আসে তো এই জন্য এরকম একটু দেখা যায়। আচ্ছা দেখো, দেখো যেটা আমি বলছি, একটু মনোযোগী হলে হলো। তোমরা আচ্ছা দেখো, এখানে দেখো নিউক্লিয়াসে তোমার কি আছে, জেড সংখ্যক প্রোটন আছে। জেড সংখ্যক প্রোটন আছে, একটা প্রোটনের চার্জ হচ্ছে ই। তার মানে মোট চার্জ হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে জেড ই। আবার বাইরের কক্ষপথে ধরো এই যে সেই একটা ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনটার চার্জ হচ্ছে -ই, তবে আমরা ইলেকট্রনের চার্জের পরিমাণ নিলাম। এখানে চার্জের প্রকৃতি, এখানে কিন্তু +ই লিখিনি, এখানেও -ই লিখবো না, আমরা চার্জের পরিমাণটা নিলাম যে এখানে ই চার্জ বিশিষ্ট একটা ইলেকট্রন আবর্তন করছে। এই ইলেকট্রনটা কি করছে, এইখানে এটা দেখো নিউক্লিয়াস থেকে তোমার এই কক্ষপথের যে দূরত্ব, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর ইলেকট্রনটার ভর হচ্ছে এম, এবং ইলেকট্রনটা তোমার বি বেগে সে আবর্তন করছে। বি, এই যে দেখো ভি হচ্ছে তার বেগ, গতিবেগ। ঠিক আছে, কি কি বললাম, যে নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, একটা প্রোটনের চার্জ যেহেতু ই, জেড সংখ্যক প্রোটনের চার্জ জেটি। বাইরে কক্ষপথে ইলেকট্রন, একটা ইলেকট্রন যেহেতু, একটা ইলেকট্রনের চার্জ ই। এই ইলেকট্রনটার ভর হচ্ছে এম, এবং এই ইলেকট্রনটা যেহেতু তোমার ঘূর্ণায়মান, সুতরাং তার বেগ আছে, বেগ হচ্ছে এখানে বি। হলে আমরা এখন দেখি যে তোমার একটু আমরা লিখি যে জেড ই চার্জ বিশিষ্ট, আমি সংক্ষেপে লিখব, ঠিক আছে, বইয়ের মতো অত বেশি লিখব না, সংক্ষেপে মূল কথাগুলো লিখব। তোমরা এটা লিখলেই চলবে। জেড ই চার্জ বিশিষ্ট বা জেড ই চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে, এখানে একটু ধরি শব্দটা ব্যবহার করতে পারো, ধরি বা মনে করি নিয়ে দিয়ে শুরু করলে ভালো হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এম ভর এবং ই চার্জ বিশিষ্ট, আমি কিন্তু সব কথাগুলো এক লাইনের মধ্যে নিয়ে আসছি, ই চার্জ বিশিষ্ট একটি ইলেকট্রন বি বেগে আবর্তন করছে। দেখো আমি কিন্তু সব বিষয়গুলোকে একটা লাইনের মধ্যে নিয়ে আসলাম। কি বললাম, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে তোমার এম ভর এবং ই চার্জ বিশিষ্ট ইলেকট্রন কি করছে, ভি বেগে আবর্তন করছে বা ঘুরছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তোমার যেটা আমি বলতে আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট অপশনে যে বুঝতে না পারলে সমস্যা হলে সেগুলো জানাবে, ঠিক আছে। আচ্ছা দেখো বিবেগে আবর্তন করছে। এখন দেখো ইলেকট্রনটির, সুতরাং এই ইলেকট্রনটির উপর দু ধরনের বল কাজ করছে। একটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্র বহির্মুখী বল। সুতরাং নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বলের মানটা আমরা দেখি। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, আমি কেন্দ্রমুখী বল এই অংশটা নিচে লিখলাম, কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বল এর মানটা হচ্ছে কত, তোমার এই মানটা তোমরা একটু বুঝে নেবে, এটা যে কেন্দ্রমুখী বলটার মান কত হবে। এখানে দেখো যে কেন্দ্রের দিকে যে আকর্ষণ করছে যে বল, সেটা এখানে ফিজিক্সের পদার্থবিদ্যার একটা স্বতঃসিদ্ধ তোমার এটা একটা নিয়ম যে তোমার বল এফ এর মান হচ্ছে কি, বল এফ ইকুয়াল হচ্ছে চার্জ দ্বয়ের গুণফল। তোমরা এটা চার্জ অধ্যায়ে পাবে, তো তোমার স্থির তড়িৎ চলতড়িৎ এই অধ্যায়ে পাবে
যে চার্জ দ্বয়ের গুণফল, এখানে চার্জ হচ্ছে জেটি, তার মানে এখানে চার্জ হচ্ছে জেটি ইন্টু হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর জেটি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। যেহেতু তোমার এই যে দুজনার মধ্যে আকর্ষণজনিত যে তোমার বলটা কি, দুজনার চার্জের গুণফল ভাগ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধের বর্গ। তার মানে কি হলো, মানে এটাকে আমরা লিখতে পারি জেড ই স্কোয়ার বা সমান দিয়ে এখানেও লিখতে পারি বা নিচেও লিখতে পারি জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে কি আর স্কোয়ার, আর স্কোয়ার। যেহেতু এটাকে একটা সমীকরণ দিতে চাই, এখানে না লিখে আমরা এটাকে তোমার নিচে লিখতে পারি, বা এখানে এটাকে গুণ না দিয়ে ডাইরেক্ট লিখে দিলেও হয় জেড ই স্কোয়ার। ঠিক আছে, তার মানে কেন্দ্রমুখী বলের মানটা আমরা পেলাম জেড ই স্কোয়ার। অথবা তোমার এটাকে সমীকরণ যদি তুমি দিতে না চাও তবে সামনে এখানে লিখে দেওয়া যাবে জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে আর স্কোয়ার। এটা একটা অংশ আমরা পেলাম। তার মানে আমরা কেন্দ্রমুখী বলের মানটা কত হবে পেলাম, জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখি যে কেন্দ্র বিমুখী বল, ইলেকট্রন এর ঘূর্ণনজনিত যে কেন্দ্র বিমুখী বলটা, সেই বলের মানটা কত হবে। আমি উপরের অংশটা মুছে ফেলছি, আশা করছি তোমাদের লেখা হয়েছে। ঠিক আছে, ইলেকট্রনের ভর কত, কক্ষপথের ব্যাসার্ধ কত, এগুলো কিন্তু আগেই আমি এখানে বর্ণনায় বলেছি। সুতরাং এই কথাগুলো আর বলার প্রয়োজন নেই। তোমরা কি বলবে যে ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্র বহির্মুখী বল, ঘূর্ণনজনিত কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্র বিমুখী বল, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। কেন্দ্র বিমুখী বলের মান হবে কি, তোমার এখানে মানটা হচ্ছে এম ওমেগা। যখন কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরতে থাকে তখন তার তোমার এই বলের মানটা হয়, আসলে তো এই বিষয়টা হচ্ছে এফ ইকুয়াল এম এর সূত্র থেকে এসেছে। তোমরা জানো যে নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ, তাই তো। এম এবং এ যেটা ত্বরণের মানটা হচ্ছে ওমেগা স্কয়ার আর, বৃত্তাকার পথে বা তোমার বৃত্তাকার পথে আবর্তনরত ইলেকট্রনের তোমার এই যেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। ওমেগা হচ্ছে আসলে কৌণিক বেগ। আমরা কিন্তু আগেও দেখেছি, পূর্বে দেখেছি, আমি দেখিয়েছি যে বোরের পর্ণ মডেল যখন পড়েছি তখন কিন্তু এটার ব্যাখ্যা আমি একবার দিয়েছি। ওমেগা ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর, ওমেগা ইকুয়াল হচ্ছে কি ভি ভাগ হচ্ছে আর, ভি ভাগ আর, তার মানে এটার হোল স্কয়ার যদি আমরা দেই স্কয়ার, তার মানে ভি স্কয়ার ভাগ আর স্কয়ার ইন্টু হচ্ছে আর। এখানে সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু তোমার এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো, সাইডে জায়গা নেই, আমি এখানে লিখলাম যেহেতু কৌণিক বেগ ওমেগা ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর। এই যে আমি এখানে স্পষ্ট করে দিলাম, এখানে জায়গা না থাকায় আমি ওই লেখাটা এখানে লিখছি আমি, যে তোমার কি যে এম, এই যে দেখো আর 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 কাটা যায়, যার ফলে কি থাকে যে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। অতএব কেন্দ্র বিমুখী বল, এখানে আমি লিখে দেই আবার যাতে সুবিধা হয়, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বলের মানটা আমরা কত পেলাম, এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর। তার মানে দেখো কেন্দ্রমুখী বলের মান পেলাম জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ার, এবং কেন্দ্রমুখী বল যেটা, আচ্ছা 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 আচ্ছা, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, ওটা হচ্ছে কেন্দ্র বিমুখ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের, কেন্দ্রমুখী বলের মান এটা, কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে এটা। এখন দেখো আমরা কিন্তু এটা রাদারফোর্ড পরমাণু মডেলে পেয়েছিলাম, যে উনি বলেছিলেন যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং তোমার কি ইলেকট্রনের ঘূর্ণনজনিত যে কেন্দ্র বিমুখী বল, এ দুটো হচ্ছে পরস্পর সমান, এবং এজন্য কিন্তু তোমার ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে, এরকম আমরা পেয়েছিলাম। এটা কিন্তু পদার্থবিদ্যা একটা স্বতঃসিদ্ধ নিয়ম, আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল যে বলতে হবে তা না, এটা পদার্থবিদ্যা একটা স্বতঃসিদ্ধ নিয়ম, যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যখন পরস্পর সমান হবে তখনই কোনো বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরবে। আমি কিন্তু তোমাদের উদাহরণ দিয়ে বলেছি যে তুমি যদি একটা ঢিলকে একটা সুতার মাথায় বেঁধে তুমি ঘোরাও, তখন তোমার ঢিলটা কিন্তু তোমার ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে, কারণ সুতার যে টান বলটা এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর তোমার ঢিলটা যে ঘুরছে এজন্য এটা বাইরের দিকে বল কাজ করছে, এটা হচ্ছে বিমুখী বল। দুটা পরস্পর সমান বিধায় তোমার সুতাটা ঢিলটা তোমার ঘুরতে থাকে। কিন্তু যখনই তুমি সুতাটা ছেড়ে দাও, অর্থাৎ টান বলটা না থাকে, কেন্দ্রমুখী বলটা যখন না থাকে, তখন কি হয়, তোমার কেন্দ্র বিমুখী বল কাজ করে, অর্থাৎ বাইরের দিকে তোমার দেখবে ঢিলটা ছিটকে যাচ্ছে অনেক দূরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন তোমরা খেয়াল করো যে কেন্দ্রমুখী বল হচ্ছে এটা আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে এটা। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে
কি লিখতে পারি যে আমরা জানি সহজ কথায় লিখলাম, আমরা জানি বা পদার্থবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মানুসারে এভাবেও লিখতে পারো যে পদার্থবিদ্যার কিংবা ফিজিক্সের নাম যদি তোমার এখানে আনতে না চাও তুমি আমরা জানি লিখতে পারো। ঠিক আছে, আমরা জানি, এই বিষয়টা তো আমরা জেনে ফেললাম, তাই না? কেন্দ্রমুখী বল সমান হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, অথবা যে ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের জন্য তার উপর কি দুই ধরনের বল তোমার এই কাজ করছে এবং এটা হচ্ছে পরস্পর সমান, যেটা আমরা রাদারফোর্ড মডেল থেকে জেনেছিলাম। কেন্দ্রমুখী বল আগে লিখি, কেন্দ্রমুখী বল সমান হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল, তার মানে দুইটা বল পরস্পর সমান। এখন আমরা এই মান দুইটা এখানে যদি বসিয়ে দেই, দেখো কেন্দ্রমুখী বল পেলাম আমরা এটা জেড ই স্কোয়ার ভাগ আর, তার মানে কেন্দ্রমুখী বল এর মান হচ্ছে জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে আর স্কোয়ার, আর কেন্দ্র বিমুখী বল যেটা সেটা আমরা কত পেলাম যে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর, এটা কিন্তু ভি স্কোয়ার ভাগ আর। এখন আমরা যদি এই যেটা পেলাম এটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই, যে আমরা ভি স্কোয়ারের মান যদি বের করতে চাই, ভি স্কোয়ার সমান কি হয়, ভি স্কোয়ারকে এখানে রাখি, আর কে এখানে নিয়ে যাই, এম বিকে এখানে নিয়ে যাই, তার মানে অথবা তুমি এখানে আর আর কিন্তু কেটে দিতে পারো, একটা আর কিন্তু কমে গেল, তার মানে এখানে ভি স্কোয়ার সমান লেখা যায় এই এমটা এখানে চলে আসলেই হয়ে গেল এম আর, তার মানে এই ভি স্কোয়ার এখানে রইল, এখানে এম আর নিচে চলে আসলো জেড ই স্কোয়ার ভাগ এম আর, জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে এম আর, এবং পরবর্তীতে আমরা ভি স্কোয়ারকে এপাশে নিয়ে আসলাম আর এপাশের যে অংশটা পুরোপুরি ওপাশে নিয়ে গেলাম, তার মানে এটা আমরা পেলাম। এটাকে আমরা পূর্বে যেহেতু সমীকরণ দেইনি, এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে কি করলাম, ১ নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, তোমরা কেউ কেউ প্রশ্ন করছো, আচ্ছা হৃদয় চন্দ্র হৃদ একটা প্রশ্ন করেছে যে একটা বড় একটা প্রশ্ন করেছে, এখানে একটা আচ্ছা ও যে প্রশ্নটা করেছে এটা কিন্তু আমরা এই বিষয়টা আমরা পড়িয়েছি, তোমার রাদারফোর্ড বোর পড়ানো মডেলে পূর্বেই পড়ানো হয়েছে, এই প্রশ্নটার উত্তর ঠিক আছে আমি পরেই দেব আগে, নইলে আমাদের পড়ার ছন্দ পতন ঘটবে। ঠিক আছে, আমরা যে বিষয়টা শিখছি এটার সাথে ওটা জড়িত না, আমরা ওটার উত্তর পরে দেওয়ার চেষ্টা করব। দেখো যেটা আমি বলছি এটা হচ্ছে তোমার তোমার কি ১ নম্বর সমীকরণ, তার মানে ভি স্কোয়ারের মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তোমাদের লেখা হলে আমি একটু পরবর্তী অংশে যেতে চাচ্ছি, উপরের অংশটা মুছে। ১ নম্বর সমীকরণ আমরা পেয়েছি। এখন দেখো আবার আমরা জানি যে বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে পাই, বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা কি পাই, দেখো স্বীকার্য অনুসারে বা দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা কি পাই, মনে আছে তোমাদের, নিশ্চয়ই মনে থাকার কথা, যে কৌণিক ভরবেগ ইকুয়াল কৌণিক ভরবেগ কি জানো এম ভি আর, আমার চেয়ে তোমাদের এখন ভালো পড়ার কথা, ইকুয়াল এনএইচ বাই টোয়াইস পাই, এনএইচ ভাগ টোয়াইস পাই। এখন দেখো এখান থেকেও কিন্তু আমরা ভি এর মানটা বের করতে পারি, ভি ইকুয়াল কি লেখা যায় এন এইচ ভাগ হচ্ছে টোয়াইস পাই এম আর। এখন যদি আমরা এই ভি স্কোয়ার যেহেতু এখানে আছে, আমরা এখানেও ভি স্কোয়ার বানাতে চাই, এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম, ভি স্কোয়ার মানে উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, এখানে তোমরা ইচ্ছা করলে সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি বর্গ করে আমরা কি পাই। দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এ পাশে পেলাম ভি স্কোয়ার আর এ পাশে পেলাম কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ হচ্ছে এই 2 দুগুণে 4 পাই স্কোয়ার, তারপর হচ্ছে এম স্কোয়ার আর স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা এটা এখান থেকে পেলাম যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, তারপর প্রত্যেকটার উপর কিন্তু তোমার এই যে বর্গটা যাবে, তোমরা জানো বীজগণিতের যে নিয়ম। আচ্ছা এখন এটাকে যদি তুমি 2 নম্বর সমীকরণ দাও, এখন দেখো সমীকরণ 1 এবং 2 থেকে পাই, পূর্বে ওখানেও ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার সমান সামথিং, এখানে ভি স্কোয়ার সমান সামথিং, তার মানে ডান পাশের অংশ দুটা আমরা সমান লিখতে পারি। সমীকরণ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই আমরা একটু দেখি, যে 1 নম্বর থেকে আমরা পেলাম যেখানে কি ছিল মনে আছে তোমাদের, আচ্ছা এখানে 1 নম্বর যে সমীকরণটা ছিল সেটা ছিল যে জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে এম আর, এরকম ছিল মেবি, যে জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে এম আর ছিল, আচ্ছা এম আর ছিল। আচ্ছা আর 2 নম্বর সমীকরণে আমরা পেলাম যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ হচ্ছে
4π² m² r²। 1 নম্বর সমীকরণটায় যেটা আমাদের ছিল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা এখানে 1 নম্বর সমীকরণ, এখানে যেটা ছিল 1 নম্বর, তোমরা দেখো নিশ্চয়ই তোমরা খাতায় লিখেছো 1 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণে ছিল v² সমান সামথিং, আর 2 নম্বরে হচ্ছে v² সমান সামথিং। সুতরাং আমরা ডান পাশের যে তোমার অংশ দুটা, সে দুটাকে সমান লিখতে পারি। এখন এখান থেকে আমরা চাই কি আর এর মান বের করব। আমি উপরের অংশটা মুছে আবার উপরে লিখছি, তোমরা নিচে লিখবে। দেখো তোমার এখানে দেখো, তার মানে আর সমান কি আমরা বের করতে চাচ্ছি। দেখো এখানে আর আছে, এপাশে আর আছে, আমরা আর কিন্তু কমিয়ে দিতে পারি। এখানে এম আছে, এখান থেকে একটা এম কমিয়ে দিতে পারি। এখন আমাদের বাকি রইল এখানে একটা আর আছে। এখন আমরা সেই আর এর মানটা বের করব, বা আমরা বজ্র গুণন করে পাই z² ইন্টু হচ্ছে 4π² mr আছে। আর ডান দিকে দেখো তোমাদের কি আছে, ডান দিকে আছে তোমার n² h², ঠিক আছে। এখন আমরা শুধু আর কে বাঁ দিকে রাখবো, আর সমান হচ্ছে তোমার, আর বাকি সব কিছুকে ডান দিকে যদি নিয়ে যাই, n² h² ভাগ হচ্ছে কি, দেখো যে তোমার 4π² mze²। এই যে সমীকরণটা এখানে, তার মানে এটা হচ্ছে, এই সমীকরণটাই হচ্ছে n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের সমীকরণ। তার মানে আমরা আর এর পরিবর্তে, যেহেতু n-তম কক্ষপথে আর এর পরিবর্তে আমরা আর এন লিখতে পারি। এখানে n-তম কক্ষপথে যেহেতু ব্যাসার্ধ বের করছি, কারণ এন এর, এই যে দেখো এন আছে, সুতরাং এখানে আমরা আর এর পরিবর্তে আর এন লিখলাম। একই কথা, তুমি আর লিখলেও হবে, আর এন লিখলেও হবে। বইয়ে যেহেতু আর এন দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আর এর পরিবর্তে আমরা আর এন ব্যবহার করলাম। আছে n² h² ভাগ হচ্ছে 4π² mze²। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটিই হচ্ছে তোমার কি, তোমার n-তম কক্ষপথের, এটি বা উপরোক্ত সমীকরণটি, এটি n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধের, মানে কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। এটি n-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। সহজ কথায় বলাই ভালো, না পেঁচিয়ে, n-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। ব্যাসার্ধের সমীকরণ। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের লেখা হলে এখান থেকে আমরা কয়েকটা বিষয় একটু দেখব। খেয়াল করে দেখো যে হাইড্রোজেন পরমাণুর এখন আমরা যেটা করব সেটা হাইড্রোজেন পরমাণুর তোমার, আচ্ছা তোমাদের এটা লেখা হলে আমি একটু উপরেই লিখতে চাই, কারণ এটা একটা অঙ্কের মতোই হয়ে যাবে, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা আমরা নির্ণয় করব, যেটাকে বোর ব্যাসার্ধ বলা হয়, সেটা আমরা নির্ণয় করে দেখব। ঠিক আছে। আচ্ছা, হয়েছে তোমাদের লেখা, আমি এটা একটু মুছে ফেলি। দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের আমরা ব্যাসার্ধটা তবে কি হয় এই সমীকরণ থেকে আমরা দেখি। এই সমীকরণ থেকে কিন্তু পরীক্ষায় তোমার অঙ্ক আসে। ঠিক আছে, কক্ষপথের ব্যাসার্ধ আমরা একটু নির্ণয় করে দেখি। তার মানে সমীকরণ প্রতিপাদন কিন্তু আমাদের হয়ে গেল। আমরা ওই সমীকরণটার একটু প্রয়োগ দেখি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কীরকম হবে, বা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে যদি তোমরা ব্যাসার্ধ নির্ণয় করতে চাও তবে সেটা কীরকম হবে, এটা একটু আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, দেখো তোমরা কি হোয়াইট বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ? তোমরা কি হোয়াইট বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো আমি যেটা বলছি যে তোমার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, যে আমরা একটু আগে পেলাম ব্যাসার্ধের সমীকরণ আর এন ইকুয়াল কি পেলাম, n² ভাগ হচ্ছে 4π² mze²। এখন দেখো এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দেই, জায়গাটা সংকীর্ণ করে ফেললাম, আর একটু জায়গা নিয়ে নেই। এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেই। দেখো n ইকুয়াল হচ্ছে, যেহেতু হাইড্রোজেন পরমাণুর কথা বলেছি, প্রথম কক্ষপথ যেহেতু বলেছি, n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে 1। এবং হাইড্রোজেন পরমাণুর কথা যেহেতু বলেছি, জেটের মান কত হবে, জেটের মান হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জেটের মান হচ্ছে 1। বাকি কি আছে, এইচ এর মান, তোমরা এগুলো জানো। এইচ এর মান, শিক্ষার্থীবৃন্দ তোমরা এইচ এর মান জানো, আমি যেটা বোর পরমাণু মডেল শেখানোর সময় বলেছি, এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই এককে। কিন্তু এই যে সমীকরণ দিয়ে আমরা যখন হিসেব করব,
তখন কিন্তু এই এসআই একক কিন্তু তখন ছিল না। যখন বোর এটা করেছেন তখন কিন্তু উনি সিজিএস একক, যেটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক, এটা দিয়ে হিসেব করেছেন, ঠিক আছে। এবং আমরা সেজন্য এটা সিজিএস এককে হিসেব করি এবং হিসেব করে পরে এটাকে আমরা এসআই এককে নিয়ে নিই, ঠিক আছে। আমরা যদি এটাকে, লেখাটা একটু ঘোলা দেখা যাচ্ছে মেবি, না তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ? আচ্ছা, একটু লাইটিং এর তোমার প্রবলেম। দেখো বাইরে থেকে সূর্যের আলো, আবার ভেতরে লাইট জ্বলছে। দেখো যেটা আমি বলছি যে তোমার এইসের মান হচ্ছে কি 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। আমি কিন্তু সিজিএস একক -34 জুল সেকেন্ড ব্যবহার করছি না, আমি ব্যবহার করলাম সিজিএস একক। তোমরা জানো একটা পুরাতন একক আছে সিজিএস। সিজিএস এককে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। এইটা থেকেই তোমার নামকরণ করা হয়েছে সিজিএস একক। এই সিজিএস এককে তোমার এইসের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। আর্গ সেকেন্ড তার মানে জুলের পরিবর্তে আর্গ। এবং এখানে তোমার যে তুলনাটা সেটা হচ্ছে কি, আমি একটু এখানে বলে দিচ্ছি যে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। 1 জুল সমান 10⁻7 আর্গ। তার মানে এক আর্গ সমান কি হবে 10⁻7 জুল। 10⁻7 জুল হবে। 1 আর্গ সমান কি হবে 10⁻7 জুল। তুমি এখানে 10⁻7 জুল এখানে গুণ করো, দেখবে 10⁻34 জুল হয়ে গিয়েছে আগের পরিবর্তে, ঠিক আছে। অথবা তুমি জুলের পরিবর্তে জুলের যে সমীকরণটা আমরা জানি সেখানে যদি তুমি 10⁻7 গুণ করো, এই এটার সাথে বিয়োগ হয়ে -27 আর্গ সেকেন্ড হয়। তোমরা পরিবর্তনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো এটা আমি সিজিএস এককে লিখছি কিন্তু প্রত্যেকটা মান তোমরা খেয়াল রাখবে। তারপর আছে কি পাই। পাইয়ের মান তোমরা সবাই জানো, আমরা এটাকে 22/7 ব্যবহার করলাম, বা 3.1416 এরকম তোমার মানটা। তবে 22/7 করলে যা আসে সেটাই হচ্ছে একুরেট মান, ঠিক আছে। যা আসবে সেটাই হচ্ছে একুরেট মান। এরপর দেখো আমরা এখানে এম এর মান, ইলেকট্রনের ভর, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 ইন্টু 10⁻31 কিলোগ্রাম বা 28 গ্রাম। আমরা এখানে সিজিএস একক গ্রাম ব্যবহার করব। 28 গ্রাম, আমরা 31 কিলোগ্রাম লিখবো না, ঠিক আছে। জেটের মান আগেই লিখেছি। আর ই যেটা, ই এর একক হচ্ছে কি, আমরা জানি ই ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই কুলম্ব হচ্ছে এসআই একক। আমরা এখানে সিজিএস একক ব্যবহার করব। সিজিএস একক হচ্ছে কত 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রো, আমি এখানে একটু সাইড নোট দিয়ে দিচ্ছি, ইএসইউ হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আরও একটা একক আছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এবং ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আমরা এখানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ, ইউএনআইটি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা আমি বলে দিলাম তোমাদের জানার সুবিধার্থে। 1 জুল সমান 10⁻7 আর্গ বলে দিলাম, ঠিক আছে। এখন আমরা সিজিএস এককে যে মানগুলো, এই মানগুলো এখানে যদি বসাই, তোমরা নিজেরা এটা দেখো যে আর অনের মান কি হবে, বা আর অন তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু প্রথম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করছি, এর মান অন, তার মানে আর অনের মান কত হবে, আমরা এখানে সবগুলো মান বসাবো। এন ইকুয়াল হচ্ছে অন স্কোয়ার, এইচের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 না 27। আমরা এই এককগুলো ভেতরে লেখার কোনো প্রয়োজন নেই, তবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যেভাবে আছে একক তোমরা লিখবে না, ঠিক আছে। আচ্ছা, একক লিখবে না। এখানে তোমার এটা আছে কি স্কোয়ার আছে, তার মানে এটার স্কোয়ার হবে। নিচের দিকে দেখো এখানে আছে কি কি 4 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7। তোমরা ক্যালকুলেটরে টিপে যা পাও সরাসরি স্কোয়ার করবে এটার। এম এর মান হচ্ছে 9.1085 ইন্টু 10⁻28 গ্রাম। এবং সেটাকে যদি আমরা আর এখানে আছে কি জেটের মান হচ্ছে অন ইন্টু ই এর মান হচ্ছে 4.8 ইন্টু 10⁻10, এটা হোল স্কোয়ার। শিক্ষার্থী বৃন্দ, তোমাদের হাতে ক্যালকুলেটর যদি থাকে এই মানগুলো তোমরা একটু হিসেব করে আমাকে বের করে দেখাও। তবে এই হিসেব করে তোমরা এটা কমেন্ট অপশনে লিখবে সবাই, দেখি কার কত আসে। প্রত্যেকে এই হিসেবটা করে তোমার যদি দেরিও হয় তোমরা এই উত্তরটা কমেন্ট অপশনে লিখবে, আমরা দেখব যে কার কত মান এসেছে, ঠিক আছে। আমি এখানে তোমার বলে দিচ্ছি, তোমরা এটা করে ওখানে লিখবে। যেহেতু সময় লাগবে আমি আর বসে না থেকে আমি সামনের দিকে আগাই। আরনের এই মানটা তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমার কত 5.292 ইন্টু 292 সামথিং আছে ইন্টু 10⁻, যেহেতু আমি 5 পয়েন্ট লিখেছি এখানে তোমার মানটা যেটা তোমরা পাবে সে মানটা আমি একটু বলে দিচ্ছি প্লিজ, যে আর অনের যে মান
তোমার 10⁹ সেন্টিমিটার পাবে, 10⁻⁹ সেন্টিমিটার। এখন দেখো এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার সিজিএস একক। তোমরা যদি এটা কি করতে চাও, তোমার এসআই এককে নিতে চাও, মিটার এককে নিতে চাও, বা এখানে দেখো দশমিকের যে ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতি তোমরা কিন্তু নিম্ন ক্লাসেই করেছো। বৈজ্ঞানিক পদ্ধতি দশমিক ডান দিকে নিলে এখানে মাইনাসের ক্ষেত্রে কি হবে, ডান দিকে নিলে যেহেতু এটাকে বড় করছি শুধু এটা ছোট হবে, তার মানে এটাও বাড়বে। এটা এক গড় যদি ডানে নাও দশমিক, তবে এটা এক গড় তোমার বাড়বে, তার মানে 10 হয়ে যাবে। যদি আরও ডানে নাও বা এটা যদি বামে নাও তখন এটা কমবে। এটা যদি 0.52 লেখো, 0.5292, তখন এখানে 10⁻⁸ সেন্টিমিটার হবে। তোমরা এটা জানো, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। আচ্ছা, এখানে 5.292, আমি যেটা বলতে চাচ্ছি এটাকে যদি তোমরা এসআই এককে নাও, সিজিএস একক থেকে এসআই একক, সিজিএস এককে এই যে দেখো আর ব্যাসার্ধের একক হচ্ছে সেন্টিমিটার, এটাকে যদি তোমরা মিটার এককে নিতে চাও তবে এটা 10⁻⁻11 মিটার হবে, মিটার। এই যেটাই হচ্ছে এই যে মানটা, এই মানটাকে বোর ব্যাসার্ধ বলা হয়। এটাকে আরন অথবা এনট দ্বারা প্রকাশ করা হয়, এনট দ্বারাও কেউ কেউ প্রকাশ করে, আরন বা এনট, এনট দ্বারা প্রকাশ করে, এনট। এটাকে তোমার এখানে এনট, এনট মানে শূন্য, এনট বলা হয় এটাকে, এ সাফিক্সের নট আছে, শূন্য আছে। এনট বা আরনকে বোর ব্যাসার্ধ বলে, বোর ব্যাসার্ধ মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধের মান হচ্ছে কত, এই ব্যাসার্ধের মানটা হচ্ছে তোমার 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার বা 10⁻⁹ সেন্টিমিটার। ঠিক আছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটার মানটা আমরা দেখলাম, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধের মানটা আমরা জানলাম। ঠিক আছে, এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের লেখা হলে আমি একটু সামনের দিকে যাই। হয়েছে তোমাদের লেখা? আচ্ছা, এখানে যদি কিছু বুঝতে না পারো সেটা সম্পর্কে প্রশ্ন করো, সংশ্লিষ্ট তোমরা যেদিন যে ক্লাসটা নেব বা পূর্বের ক্লাসটার তোমার যদি তুমি প্রশ্নটা করো ভালো হয়। এখন তুমি অনেক পুরাতন প্রশ্ন যদি একটা করে দাও তখন তো তোমার আবার আমাকে পিছনে ফিরে যেতে হয়। তোমার যে প্রশ্নটা তুমি করেছো, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি এখানেই তোমার কমেন্ট অপশনেই দিয়ে দেবো। ঠিক আছে, এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা দেখো, যেটা আমি বলছি এই বিষয়টা একটু দেখি আমরা, যে এটাকে কি বলা হয়, বোর ব্যাসার্ধ বলে, এতকে বোর ব্যাসার্ধ বলা হয়। এখন দেখো তোমাদের লেখা হচ্ছে নিশ্চয়ই, আমি একটু সামনের দিকে যাই। যে আমরা যে সমীকরণটা পেলাম, আরএন এর যে সমীকরণটা পেলাম, এটা কিন্তু আরেকটা বিষয় যে আমরা এই যে আরএন এর সমীকরণটা, এটা দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় হিসেবটা করতে চাও তবে তোমার এই যে মানগুলো তোমাকে জানতে হবে। তবে যদি তোমার এই মানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তোমার যদি এই মানগুলো জানা না থাকে সিজিএস পদ্ধতিতে, তখন তুমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। কিভাবে আমি সেটা একটু দেখাচ্ছি। যে এই সূত্রটাকে এখন দেখো, আরন, আরন যখন আমরা বের করেছি তখন কিন্তু আমরা এন এর মান লিখেছি অন, এন এর মান অন, অন স্কোয়ার, তার মানে এন ছিল না, তার মানে এস স্কোয়ার ছিল, 4 ছিল, পাই স্কোয়ার ছিল, এম ছিল, জেটের মান বের করেছি অন, ওটাও ছিল না, তার মানে এটা ছিল, এইটা ছিল। তার মানে এখানে জেটের মান অন ছিল আর এন এর মান অন ছিল, তাই এই দুইটা বাদ বাকিগুলো ছিল। এখন তোমরা যদি আর এন ভাগ আর অন বের করো, অতএব আর এন ভাগ আর অন যদি এটাকে এটা দিয়ে ভাগ করো, তোমরা দেখবে এখানে এই সব কিছু এটার সাথে এটা তোমার সব কাটা যাবে শুধুমাত্র। আচ্ছা, আমি যদি দেখাতে চাইলে এটা ভাগ এটা তোমরা করবে, করলে তোমার কেটে কেটে কিচ্ছু থাকবে না। আমি জানি এখানে শুধু এন স্কোয়ার থাকবে আর এখানে থাকবে শুধুমাত্র জেড। তোমরা এটা করে দেখো, এটাকে ভাগ করো, ভাগকে আবার যখন তুমি গুণ করবে তখন উল্টে যাবে, উল্টে গেলে একটা একটা করে কেটে দেখবে এখানে এন স্কোয়ার ভাগ জেড থাকে, এন স্কোয়ার ভাগ জেড। এখন দেখো তার মানে হচ্ছে আমরা এটাকে যদি এভাবে লিখি, আর অন ইকুয়াল হচ্ছে যে তোমার মানে আর এন ইকুয়াল হচ্ছে আর অন ইন্টু এন স্কোয়ার ভাগ জেড। এই যে সমীকরণটা, এটা সংক্ষিপ্ত সমীকরণ, তোমরা এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু অঙ্ক করতে পারো, যে কোনো অঙ্কই তোমরা এই সমীকরণ ব্যবহার করে করতে পারো। তবে তোমার ভুলের সম্ভাবনাটা কমে যায়। কেন কমে যায়? কারণ এখানে আমি আবার লিখছি বা যে আর এন সমান আর অনের মান তো আমরা পেয়ে গিয়েছি, আর অনের মান কত, 5.292 ইন্টু 10⁻⁻11 তোমার -11 মিটার ইন্টু হচ্ছে এন স্কোয়ার ভাগ জেড, এন স্কোয়ার ভাগ জেড। তার মানে আর অনের মান কিন্তু আমরা পেয়ে গেছি, আর অনের মান তোমার এখানে আছে। আর তুমি এখানে এন এর মান, যে কোনো পরমাণুর ক্ষেত্রে তুমি এন এর মান এবং জেটের মান যদি এখানে বসিয়ে দাও, এটা দ্বারা গুণ করলেই দেখবে সরাসরি আর এন এর মান পাবে। যদিও একটু হেরফের হবে, কেন হবে, একটু হেরফের হবে। আচ্ছা যাই হোক, তো তারপরেও তোমরা এটা সহজে তোমার এটা দিয়ে করতে পারবে, যতটুকু তোমার হেরফের হবে সেটা নগণ্য বলে উপেক্ষা করা যায়। সুতরাং এটা দিয়েও তোমার সঠিক রেজাল্ট আসবে। তার মানে এইটা যদি তুমি মনে রাখো, আর এন ইকুয়াল 5.292 ইন্টু 10⁻⁻11 ইন্টু এন স্কোয়ার ভাগ জেড,
এন এর মান আর জেড এর মান, শুধু এই দুইটা ব্যবহার করি তুমি কিন্তু তোমার উত্তর মিলিয়ে ফেলতে পারছো। ঠিক আছে, মানে অঙ্কের উত্তর চলে আসবে আর এন এর মান। যেমন ধরো তোমাকে বললো সোডিয়াম পরমাণুর পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে সোডিয়ামের ক্ষেত্রে পঞ্চম কক্ষপথ যেহেতু এন এর মান হচ্ছে 5, আর সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 11, সুতরাং এন এর মান হচ্ছে 5, জেড এর মান 11 বসিয়ে দিলে তোমার কিন্তু সোডিয়াম পরমাণুর পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এভাবে যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। তবে কেউ যদি চাও যে না আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যাব না, আমি পুরো সমীকরণ থেকেই করব, খুব ভালো, তুমি সেটা দিয়েই করো। তবে এখানে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা এসআই এককে যদি মানগুলো এখানে বসিয়ে তোমার উত্তর করো, দেখবে উত্তরে অনেক হেরফের হয়। এই জন্য তোমরা সিজিএস পদ্ধতিতে তোমার প্রথমে কি করবে, তোমার ব্যাসার্ধের মানটা বের করে এরপর সেটাকে এসআই এককে নেবে, 10⁻⁻2 দ্বারা গুণ করলে এসআই এককে চলে যাবে। ঠিক আছে, সেন্টিমিটারকে তোমার 100 দ্বারা ভাগ করলেই কিন্তু তোমার এখানে কিসে চলে যাবে, মিটারে চলে যাবে, মানে 10⁻⁻2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরেকটা বিষয় একটু দেখব, প্লিজ। সেটা হচ্ছে এই যে আমি সমীকরণটা লিখলাম, এখন এই যে সমীকরণটা লিখলাম আমরা একটু তুলনা করে দেখি তো। দেখো হাইড্রোজেন দেখো প্রথম কক্ষপথের জন্য তোমার প্রথম কক্ষপথের জন্য আমরা আরনের মান আমরা পেয়েছি। এখন দেখো আমরা যদি দ্বিতীয় কক্ষপথের জন্য R2 এর মান বের করি, R2 ইকুয়াল কি হবে, আরন ইন্টু, এই সমীকরণ থেকে আমরা দেখাচ্ছি, আরন ইন্টু এন স্কোয়ার, এন এর মান এখানে 2 যেহেতু 2 স্কোয়ার তার মানে 4, আর জেড হাইড্রোজেনের ক্ষেত্রে যদি তুমি ধরো জেটের মান হচ্ছে 1, তার মানে হচ্ছে R2 ইকুয়াল হচ্ছে তোমার 4 আরন। একইভাবে যদি তুমি এখানে R3 বের করো, R3 দেখবে তোমার এখানে তোমার 3 এখানে যেহেতু এন স্কোয়ার তার মানে 3 বসিয়ে দিলে 3 9, 9 আরন। তার মানে দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা যে তোমার আরন এখানে কোনটা বড়, তোমরাই বলো তো, আরন বড় না R2 বড়, কোনটা বড়, কোনটা বড় এখানে, নিশ্চয়ই তোমার এখানে তোমার কোনটা বড় বলো তো তোমরা দেখি, R2 এর মান বড়। কেন, কারণ আরন এর মানের সাথে 4 গুণ করলে R2 এর মান পাওয়া যায়, সুতরাং R2 এর মান হচ্ছে আরনের 4 গুণ, 4 গুণ, R2 এর মান হচ্ছে আরনের 4 গুণ। তার মানে দেখা যাচ্ছে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ হবে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে তার তুলনায় 4 গুণ বড়। তার মানে তোমার তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে তার তুলনায় কত, 9 গুণ বড়। তার মানে দেখা যায় যে কক্ষপথগুলো যত বাড়বে তত তাদের ব্যাসার্ধের মান অনেক অনেক তোমার এভাবে করে তোমার অনেক অনেক তোমার বেড়ে যাবে। তার মানে প্রথম আমি তোমাদের হিসেব করে একটা হিসেব বলেছিলাম যে যদি তুমি নিউক্লিয়াসকে স্ক্যান করে করে বড় করতে থাকো, বড় করে যদি একটা ক্রিকেট বলের মতো করো, তবে দেখা যায় প্রথম যে কক্ষপথ সেটা চলে যায় 2.5 কিলোমিটার দূরে। তার মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হবে 2.5 কিলোমিটার। এখন তোমরাই বলো তো, তবে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, 4 গুণ বেশি, তার মানে কত হবে, 10 কিলোমিটার দূরে হবে দ্বিতীয় কক্ষপথ নিউক্লিয়াস থেকে। তৃতীয় কক্ষপথ তখন কত হবে, তখন সেই যে বলের আকৃতির নিউক্লিয়াস তার তুলনায় তোমার তৃতীয় কক্ষপথের আকৃতি কত হবে, তোমার দেখা যায় যে 2.5 গুণ হচ্ছে কত, 9, 9 দিয়ে 2.5 কে গুণ করো দেখবে 22.5 কিলোমিটার হয়ে যায়। তার মানে দেখো কত এভাবে করে সপ্তম যে তোমার কক্ষপথটা তার মানে সেটা কত দূরে হবে, কত দূরে হবে। সুতরাং আমরা যে বলেছিলাম বা রাদারফোর্ড যে পরীক্ষা দিয়ে বলেছিলেন যে নিউক্লিয়াসটা খুব ক্ষুদ্র জায়গা জুড়ে আছে এবং পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, এবং এই কথা কিন্তু এখান থেকেই প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। এখন আমরা তোমার চলে যাব যে বেগের যে সমীকরণটা সেটা আমরা আজকে একটু দেখব। বেগের যে সমীকরণ এটা একেবারে এই তোমার ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণটা এটাই একটু তোমার জটিল, এটা তোমরা যদি শিখে ফেলো তবে বাকি দুইটা সহজেই পারবে। ঠিক আছে, কারণ এখান থেকে আরএন এর মানটা আমরা ওখানে যদি বসিয়ে দেই তবেই আমরা কিন্তু বেগের সমীকরণ পেয়ে যাই। আমি খুব দ্রুত বেগের সমীকরণটা নির্ণয় একটু তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, এবং এটা দিয়ে কিন্তু পরীক্ষা অঙ্ক আসবে, আমাদের সামনে অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে একটা করে অঙ্ক দেখব ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ আমরা এবার হেডলাইন দিচ্ছি যে এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগ নির্ণয়। আবর্তনরত বা আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়। বেগকে আমরা গতিবেগ বলি অনেক সময়, গতিবেগ, আসলে গতি যে জিনিস বেগও একই জিনিস।
আমরা দুটোকে একত্র করে বলি, যেমন আমেরিকান ইংরেজি হচ্ছে ক্যাব আর ব্রিটিশ ইংলিশ হচ্ছে ট্যাক্সি। আমরা আমাদের দেশে আমরা কি বলি, ট্যাক্সি ক্যাব, দুটোকে একত্রে বলি, ঠিক আছে। এখানেও তদ্রূপ একটা বিষয় যে আমরা গতি বেগ একত্রে বলি, এটাকে হয় গতি বলবো না হলে বেগ বলবো, এটাই উত্তম। আচ্ছা দেখো আমরা যেটা বলতে চাচ্ছি, আচ্ছা কমেন্ট অপশনে তোমরা খুব ভালো, তোমরা তোমরা উত্তরটা বের করে লিখছো, এটা আমি খুব খুব পছন্দ করছি যে তোমরা কাজ করছো, ঠিক আছে। সবাই সবাই যারাই ক্লাস করছো সবাই উত্তরটা বের করে একটু লেখার চেষ্টা করবে, আমরা দেখব যে কার উত্তর কি আসে, ঠিক আছে। আচ্ছা খুব ভালো, দেখো যা, হ্যাঁ এই যে তোমারটা ঠিক আছে, তুমি যেটা কিন্তু মুখস্থ কিন্তু আবার বই দেখে লিখে দেবে না, তবে কিন্তু তোমার কোনো লাভ নেই। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি আমরা এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে বেগ নির্ণয়, সেই বেগ নির্ণয়ের সমীকরণটা আমরা একটু দেখি। এটা একেবারে সহজ, যে তোমার বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পাই, বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা কি পাই, দেখো দ্বিতীয় স্বীকার্য থেকে পাই এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এস ভাগ টোয়াইস পাই। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য, তোমরা সবাই জানো। আমরা যেহেতু বেগের মান বের করছি, আমরা বেগটাকে বাঁদিকে রেখে বাকি যে অংশটা এন এস ভাগ টোয়াইস পাই এম আর, বাকি অংশটাকে ডান দিকে নিয়ে গেলাম। এখন দেখো এখান থেকে আমরা ভি ইকুয়াল এভাবে লিখতে পারি এন এস ভাগ টোয়াইস পাই এম, আর আরটাকে আমরা আলাদা করে ফেললাম আর। এখন দেখো একটু আগে আমরা যে ব্যাসার্ধের সমীকরণটা আমরা বের করেছি আর এন, আর এন যেটা আরও একই বিষয়, এখানে আর লিখেছি ওখানে আর এন লিখেছি, মানে এন তম কক্ষপথের ব্যাসার্ধই কিন্তু আর, ঠিক আছে। তুমি এটাকে আর বা আর এন দ্বারা প্রকাশ করতে পারো, শুধু ওখান থেকে আর এর মানটা এখানে যদি আমরা বসিয়ে দেই তবেই আমরা বেগের সমীকরণটা পেয়ে যাই। আমরা এখানে মানটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভি ইকুয়াল হচ্ছে এন এইচ ভাগ টোয়াইস পাই এম ইন্টু অন ভাগ আর, দেখেছ অন ভাগ হচ্ছে তোমার আর, তার মানে আর এর মানটা কত ছিল তোমরাই বলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ হচ্ছে টু না ফোর, সরি 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার ছিল, এই যে মানটা বসিয়ে দিলাম। এখন আমরা বাকি অংশটা এখানে জায়গা নেই এখানে করছি, দেখো বা ভি ইকুয়াল কি লেখা যায়, ভি ইকুয়াল দেখো আমরা যেহেতু এখানে ভাগ অবস্থা আছে, এটাকে যখন আমরা উল্টে দেব তখন কি হয়ে যাবে, গুণ, মানে যখন গুণ ই করবো তোমার এই যে দেখো এটাকে যখন আমরা উপরে নিয়ে আসতে চাইবো তখন এটা কি হবে, উল্টে যাবে, তোমরা এটা জানো, কারণ এই অনের নিচেও কিন্তু অন আছে, এটা গুণ যখন দেব, এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, যখন গুণ দেব তখন নিচেরটা উল্টে যাবে। তার মানে এখানে হবে যে এনএইচ ভাগ 2 পাই এম ইন্টু, এটা উল্টে যাবে, তার মানে হবে 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ভাগ হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন দেখো আমরা যদি এখানে তোমার দেখো এন এন এই এন এইচ এখান থেকে কাটা যায়, কমে যায়, 2 এখানে 2 2 4 কমে যায়, আমরা পাই এস আর পাই স্কোয়ার কেটে ফেলতে পারি, এম এর সাথে এম কাটা যায়, এখানে থাকেটা কি, বেশিরভাগই তোমার চলে গেল, কি থাকলো যে তোমার এখানে থাকলো, এখানে একটা 2 আছে 2 থাকলো, আর একটা পাই আছে পাই থাকলো, আর জেড এ স্কোয়ার থাকলো, আর নিচে কি থাকলো এন আর এইচ থাকলো, শুধু এন এইচ। তার মানে আমরা এই যে সমীকরণটা পেলাম, এটাকে যদি ভি এর পরিবর্তে ভি এন লিখি, এই সমীকরণটাই আমরা যদি এখানে আরেকটু সুন্দর করে লিখতে চাই 2 পাই স্কোয়ার, আর যদি এইচটাকে নিচে লিখি মানে ধ্রুবক পদগুলো একদিকে আনলাম আর চলক যেগুলো ভেরিয়েবল যেগুলো সেগুলোকে ডান দিকে নিলাম, জেড ভাগ হচ্ছে এন। এই সমীকরণটাই হচ্ছে আসলে, এটি হচ্ছে কি এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সমীকরণ। আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা এটা নিচে লিখবে যে এটি 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 বলতে এই সমীকরণটি, এটি হচ্ছে কি এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সমীকরণ। বেগের সমীকরণ, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের লেখা হলে এখানেও আমরা একই সিস্টেমে, যদি আমরা প্রথম কক্ষপথের যদি শক্তির সাথে একটু বেগের সাথে যদি তুলনা করতে চাই, এনতম কক্ষপথের যে ইলেকট্রনের বেগ সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো যদি আমরা প্রথম কক্ষপথ ইলেকট্রনের বেগ বের করি, ভি এর মান বের করি, তার মানে ভি মানেই হচ্ছে এন এর মান হচ্ছে শুধু অন, এন এর মান যদি অন বসিয়ে দিই আমরা, এখানে কি থাকে দেখো, এন এর মান যখন অন বসিয়ে দেবো তখন কি থাকে 2 পাই স্কোয়ার ভাগ হচ্ছে এইচ ইন্টু এন এর মান হচ্ছে অন, তার মানে হচ্ছে জেড ভাগ অন। তার মানে এই যে বা এটা না লিখলেও চলতো। এখন আমরা অতএব যদি আমরা কি করি,
তোমার ভিএন ভাগ বি1 যদি বের করি, দেখো এখানে যা আছে ওখানে তদ্রূপ আছে, শুধু তোমার বেশি আছে কি, শুধু বেশি আছে তোমার দেখা যায় এনটা বেশি আছে, এখানে এন বেশি আছে, তার মানে ভিএন কে এটা দ্বারা ভাগ করলে দেখবে তোমার অন ভাগ এন শুধু অবশিষ্ট থাকে, আর সব ঠিক আছে। বা এটাকে আমরা লিখতে পারি ভিএন সমান অন ভাগ এন ইন্টু হচ্ছে ভি অন। তার মানে এখন দেখো এখানে আমরা কি পেলাম, এই যে দেখো এখানে পেলাম ভিএন সমান অন ভাগ এন ইন্টু ভি অন। এখন দেখো যদি আমরা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে হিসেব করি, আমরা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে দেখো, তার মানে ভি টু এর মান কি হবে, ভি টু ইকুয়াল হবে অন ভাগ এন এর মান হচ্ছে 2, অন ভাগ টু ইন্টু হচ্ছে ভি ওয়ান। তার মানে দেখো ভি টুটা হচ্ছে ভি ওয়ানের হাফ গুণ, অর্ধেক, তার মানে কোনটা ছোট, ভি টু ছোট, তার মানে ভি ওয়ান বড়, ভি টুটা হচ্ছে ভি ওয়ানের অর্ধেক। আবার ভি থ্রি হবে কি, ভি থ্রি একই সিস্টেমে অন ভাগ থ্রি ভি ওয়ান, তার মানে ভি থ্রি হচ্ছে ভি ওয়ানের 3/1 বোঝাই যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে সবচেয়ে বেশি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কিন্তু কমে যায়, অর্ধেক হয়ে যায়, অর্ধেক। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ 3/1 হয়ে যায়, মানে প্রথম কক্ষপথের তুলনায় 3/1 হয়ে যায়। তার মানে হচ্ছে যে তোমার কি, যে এখানে বেগের মানটা কক্ষপথ যতই তোমার সামনের দিকে যায়, মানে কক্ষপথ যতই বড় হবে ইলেকট্রনের বেগ ততই কমতে থাকবে। প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে সর্বোচ্চ, এবং পরবর্তী কক্ষপথগুলোতে ইলেকট্রনের বেগ কি হয়, ইলেকট্রনের বেগ ক্রমান্বয়ে তোমার কমতে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে হচ্ছে আমরা দেখলাম ব্যাসার্ধের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ব্যাসার্ধ যা হয়, পরবর্তী কক্ষপথগুলোতে ব্যাসার্ধের মান কি হয়, ক্রমান্বয়ে কমতে থাকে। আর এখানে দেখলাম আমরা বেগের ক্ষেত্রে প্রথম কক্ষপথে বেগ যা হয়, পরবর্তী কক্ষপথগুলোতে বেগের মান ক্রমান্বয়ে কি হয়, ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু বেগ ক্রমান্বয়ে কি হয়, কমতে থাকে। বোঝা গিয়েছে? এবং পরবর্তী ক্লাসে আমরা শক্তির যে সমীকরণ সেটাও আমরা একটু দেখব। আচ্ছা, আজকে এ পর্যন্ত। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।